ভারতে গত ২৪ ঘন্টায় করোনায় মারা গেছেন ৩,২৯৩ জন, আমরা সেটি জানছিলাম। এবং ভারতে করোনার ইতিহাসে এটাই একদিনের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এবং এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখের উপরে। আর নতুন করে সংক্রমণ শনাক্ত হয়েছে গত ২৪ ঘন্টায় ৩,৬১,০০০। ফলে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১,৮০,০০,০০০ ছাড়িয়ে গেছে। ভেঙে পড়েছে পুরো স্বাস্থ্য ব্যবস্থা। মানুষ এখন অসহায়। এ নিয়ে আজকে কথা বলবো। আমাদের সঙ্গে আছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার আবু জামিল ফয়সাল এবং ভারত থেকে দিল্লি প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক গৌতম লাহিড়ী যুক্ত হচ্ছেন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। গৌতম লাহিড়ী, মানে পরিস্থিতিটা আসলে এখন কি রকম একটু বলবেন? WHO ভারত সম্পর্কে বলছে যে ৩ কারণে ভারতে আসলে এরকম একটা ভয়াবহ রূপ নিয়েছে। একটা ভ্যারিয়েন্ট, একটা হচ্ছে মানে গণজমায়েত, এবং আরেকটা হচ্ছে টিকা কার্যক্রম ভালোভাবে সফল না করতে পারা। মানে আমরা তো ভারত সম্পর্কে জানি একটা অগ্রসরমান দেশ। মানে এই বিষয়গুলোতে আসলে কেন দুর্বলতা থেকে গেল? এটা কি পরিকল্পনার অভাব, নাকি পরিস্থিতি বোঝার বাইরে গেছে? এটা আপনি সঠিক চিত্রই বর্ণনা করেছেন। কারণ যেটা সেটা মানতেই হবে যে এই ধরনের একটা অতিমারি, যেটা প্রায় মহামারীর আকার ধারণ করতে চলেছে বলে আশঙ্কা অনেকের, এরকম একটা অবস্থার সম্মুখীন কোনোদিন ভারত হয়নি। এবং ভারতের সেই অনুযায়ী গণস্বাস্থ্য ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত, কিন্তু গণস্বাস্থ্য ব্যবস্থা যেটা, সেটা কিন্তু নিঃসন্দেহে অনেক দুর্বল। এবং তার দুর্বল চিত্রটা কিন্তু স্পষ্ট হয়ে উঠেছে এই করোনার ভয়াবহ দ্বিতীয় ঢেউয়ের কারণে। এবং এখন যেটা সত্যি সত্যি দেখা গেছে যে করোনায় আক্রান্ত হওয়ার থেকেও আক্রান্ত হওয়ার পরে শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে, কারণ ফুসফুস আক্রান্ত হচ্ছে। এবং ফলে অক্সিজেনের যে পরিমাণ সরবরাহ হওয়া দরকার ছিল, সেই পরিমাণ অক্সিজেন সরবরাহ করা যায়নি। ফলে অনেক মৃত্যুই কিন্তু এখন ঘটেছে অক্সিজেনের অভাবে। আরেকটি কথা বলে রাখা ভালো যে গত ৩ দিন ধরে যে ভয়াবহ চিত্রটা দেখা দিয়েছিল, তুলনামূলকভাবে আজকের পরিস্থিতি, আমি বলবো না যে ব্যাপক উন্নতি ঘটছে, কিন্তু বৃদ্ধির হারটা একটু শ্লথ হয়েছে। মৃত্যুর হারও তুলনামূলকভাবে, যে কোনো একটু মৃত্যুই দুঃখজনক, কিন্তু মৃত্যুর হার সেই তুলনায় কিন্তু কিছুটা হলেও কম হয়েছে। সম্ভবত এটা লকডাউন কঠোরভাবে পালন করার দরুন। এবং দিল্লি এবং উত্তরপ্রদেশের পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে মহারাষ্ট্রের থেকেও ভয়ঙ্কর। যদিও মহারাষ্ট্র সরকার সিদ্ধান্ত নিতে চলেছেন যে ১লা মে থেকে ১৫ দিনের জন্য তারা আবার লকডাউন চালু করবে। দিল্লিতে ৩ তারিখ পর্যন্ত লকডাউন আছে, কিন্তু সেটা মেয়াদ বাড়তেই পারে। ফলে আমি যেটা বলতে চাইছি যে এই অবস্থায় এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বোচ্চ পর্যায়ে রোজই দৈনন্দিন তিনি বৈঠক শুরু করেছেন। এবং যেহেতু আর নির্বাচনী প্রচার নেই, ফলে এবং তিনি সমস্ত ব্যবস্থাটা তদারকি করছেন, অক্সিজেনের সরবরাহ যাতে প্রতিটি রাজ্যে পাঠানো যায়। ভারতের টিকাকরণ কিন্তু ১৪ কোটি ছাড়িয়ে গিয়েছে। এটা তো জানা দরকার যে বিশ্বের মধ্যে বৃহত্তম টিকা অভিযান ভারতেই হয়ে থাকে, যেহেতু এত বিপুল সংখ্যক মানুষ। কিন্তু সেই পরিমাণ উৎপাদনে একটা ঘাটতি দেখা দিয়েছিল। তার অন্যতম প্রধান কারণ, যে এই জন্য যে কাঁচামাল প্রয়োজন হয় সেটা সরবরাহ যেটা আমেরিকা থেকে হয়ে থাকে, সেটাই একটা ঘাটতি দেখা দিয়েছিল। আশা করা হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে যে আলাপচারিতা হয়েছে, এবং সবচেয়ে আরেকটি সুখকর খবর, স্বস্তির খবর, যে স্পুটনিক যে ভ্যাকসিন, সেটা আজই ভারতে এসে যাওয়ার কথা। প্রধানমন্ত্রী সঙ্গে রাষ্ট্রপতি পুতিনের কিছুক্ষণ আগে টেলিফোনে বার্তালাপ হয়েছে। তিনি পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের পাশে দাঁড়ানোর জন্য এবং স্পুটনিক পাঠানোর জন্য। ফলে ভারতে যে ব্যাপক টিকাকরণ অভিযান ১লা মে থেকে শুরু হবে, অর্থাৎ ১৮ বছরের ঊর্ধ্বে যারা, তাদের প্রত্যেককেই দেওয়া হবে। এতদিন দেওয়া হতো ৬০ বছরের ঊর্ধ্বে। হ্যাঁ, মানে কিন্তু আমরা তো দেখেছিলাম যে শুরুতে এই টিকা কার্যক্রম খুব বেশি মানে মানুষের মধ্যে সাড়া ছিল না। এবং যে কারণে বাংলাদেশের সঙ্গে একটা চুক্তি ছিল, ৩ কোটি ডোজ টিকার চুক্তি, সেখানে ৭০ লাখ পর্যন্ত খুব ভালোভাবেই এসেছিল। তারপর থেকে সেটাও আটকে গেছে অনিশ্চয়তায়। মানে হ্যাঁ, মানে এটা পরিস্থিতি যখন এরকম হয়েছে, সেরকম তারপরে হয়েছে। আসলে যেটা হয় যে এই টিকা সম্পর্কে মানুষের মনের মধ্যে একটা সংশয় ছিল। প্রথমে যে ৩ কোটি মানুষকে, ফ্রন্টলাইন ওয়ার্কার যাদের দেওয়ার কথা, তাদের মধ্যে দেখা গিয়েছিল মাত্র ১.৫ কোটি মানুষ টিকা নিয়েছেন, সকলে নেননি। তাদের মধ্যে অনেকেই ডাক্তার, নার্স এবং হাসপাতালের কর্মী। ফলে দেখা গেল একটি হাসপাতালে ৩২ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছে।
এবং চিকিৎসকরাও কিন্তু মারা যাচ্ছে এর মধ্যে। ফলে এখন কিন্তু মানুষদের মধ্যে সচেতনতাটা বৃদ্ধি পেয়েছে এবং মানুষ এটা বুঝেছে। বহু রাজ্যই প্রদেশ প্রদেশ সরকার তারা ঘোষণা করেছেন তারা বিনামূল্যে এই টিকাকরণের ব্যবস্থা করবেন। যদিও সিরাম ইনস্টিটিউট বা বায়োটেক তারা একটা মূল্য নির্ধারণ করেছেন, রাজ্য সরকারগুলি বিনামূল্যে মানুষকে দেবেন, এটার একটা ঘোষণা তারা হওয়াতে আমার মনে হয় এখন মানুষের টিকার প্রতি আগ্রহ বাড়ছে এবং এই ধরনের সংখ্যাটা 14 কোটি ছাড়িয়ে গিয়েছে এবং এটা গত কয়েকদিনের মধ্যে, যেখানে সংখ্যাটা আগে এগোচ্ছিলই না, সেখানে 14 কোটি আজ হয়ে যাওয়াটা বোঝা যায় যে ভারতে 130 কোটি মানুষের জায়গায় কিন্তু এখনো 14 কোটি মানুষ টিকা নিয়েছে। ফলে টিকা নেওয়াতে এখনো বহু মানুষ বাকি আছে। এই 18 বছরের ঊর্ধ্বে অর্থাৎ 70 কোটি মানুষকে টিকা দিতে হবে। 70 কোটি মানুষের জন্য টিকার যে উৎপাদন সেই হারে এখনো হয়নি বলেই আমাদের কাছে খবর। ফলে 1 মে থেকে কতটা কার্যকর হবে সব জায়গায় এটা বলা যাচ্ছে না, মানে সেটা নিয়ে সংশয় সেখানেও আছে। আবু জামিল ফয়সাল, মানে জি, তিনি বলছিলেন যে চিকিৎসা ব্যবস্থা ভালো কিন্তু জনস্বাস্থ্য সেটার চিত্রটা যে কতটা নাজুক সেটা ফুটে উঠেছে এই প্যান্ডেমিকের সময়। ভারত থেকে আমাদের শিক্ষাটা কি? আমাদেরও তো একই রকম পরিস্থিতি নাকি ভিন্ন? আপনাকে এই প্রশ্নটা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ। আমাদের শিক্ষাটাও কিন্তু একই রকম। মানে এই ক্লিনিশিয়ান যারা নাকি একদম সেবা করে, চিকিৎসা করে, ওষুধপত্র দেয়, ক্লিনিশিয়ান আর জনস্বাস্থ্য পাবলিক হেলথের অনেক ফিজিশিয়ান আছে। এই ক্লিনিশিয়ান এন্ড পাবলিক হেলথ ফিজিশিয়ান এই দুইয়ের কিন্তু সংমিশ্রণে সম্মিলিতভাবে এই প্যান্ডেমিকের মোকাবেলা করার কথা। এবং আমাদেরকে এখানে সবসময় কিছু আছে প্রিভেনশন, আর তারপরে সংক্রমিত হইলে পরে অক্সিজেন দরকার পড়ে, আরো ঔষধপত্র দিতে হয়, অ্যান্টিবায়োটিক দিতে হয় ইত্যাদি। তো সেইখানে ক্লিনিশিয়ানের তো এইখানে দুইয়ের ভূমিকা, যার যার যে ভূমিকা সেই ভূমিকাটা পালন করতেই হবে। আমাদের এখানেও আমরা দেখছি যে মাঝে মাঝে মানে ভুল বোঝাবুঝি হয়েছে, তারপরে আবার ঠিক হয়েছে, তারপরে যত প্রিপারেশন প্ল্যান একসঙ্গে মিলেই আমরা পরে আবার করতে পারছি। এবং আমরা মনে করি যে ভারত থেকে এইটাই আমাদের শিক্ষার বিষয় যে সমন্বিত একটা পরিকল্পনা করা উচিত, যেটা নাকি আমাদের বাংলাদেশে পরিকল্পনা হচ্ছে এবং অনেক কিছুরই কাছাকাছি একসঙ্গে মিলে পরিকল্পনা করার চেষ্টা করা হচ্ছে। তবে সমন্বিত পরিকল্পনাটা আরো বেশি বেশি করে দরকার, যাতে করে সেখানে জনস্বাস্থ্যবিদ, তারপরে ক্লিনিশিয়ান, অন্য সোশ্যাল ওয়ার্কার, আমাদের কমিউনিকেশনের লোকজন, আমাদের হোম মিনিস্ট্রির লোকজন সবাই মিলে যেন কাজটা করতে পারে। কারণ এখানে প্রায় 10টা মিনিস্ট্রির ইনভলভমেন্ট দরকার এবং প্রায়শই দেখা যায় যে 2-3টা মিনিস্ট্রি আগায় আসে, বাকিগুলো খুব বেশি আগায় আসে না। তো আমাদের ভারত থেকে এটাই আমাদের শিক্ষার ব্যাপার যে আমরা যেন তড়িৎ গতিতে আমাদের যে অবস্থা আছে এটাকে যদি আরো ভালো করতে হয় তাহলে আমাদেরকে তড়িৎ গতিতে ওইরকম একটা কম্প্রিহেন্সিভ কোঅর্ডিনেটেড প্ল্যান যাতে করে আমরা তৈরি করতে পারি এবং তৈরি করে সেখানে যার যার যা ভূমিকা সেটা যেন পালন করার আমরা চেষ্টা করি। অনেক সময় প্ল্যান হয় কিন্তু ইমপ্লিমেন্টেশন হয় না, সেদিকে খেয়াল করতে হবে। গৌতম লাহিড়ী, মানে শুরু থেকেই বলা হচ্ছিল যখন এই করোনা পৃথিবীতে আসলো নতুন করে আমরা চিনলাম, মানে ভারত এবং আমাদের মতো ঘনবসতিপূর্ণ দেশগুলো সবসময় ঝুঁকিতে এবং সেখানে সংক্রমিত হলে অনেক বেশি মানুষ সংক্রমিত হবে এবং পরিস্থিতি ভয়াবহ হবে, এই ধরনের আশঙ্কা কিন্তু ছিল। মানে তাহলে প্রস্তুতি কি ছিল? আমরা এখন দেখছি যে হাসপাতাল বেড বা অক্সিজেনের সংকট যে ভয়াবহতা দেখাচ্ছে, মানে সেটা কিভাবে মূল্যায়ন করা হচ্ছে ভারতে? না, সেটা এই অতিমারি এখন চোখ খুলে দিয়েছে বলা যেতে পারে। কারণ হচ্ছে বড় হাসপাতাল তৈরি করা আর নামি দামি চিকিৎসককে নিযুক্ত করাটাই কিন্তু স্বাস্থ্য পরিষেবা নয়, এটা এই অতিমারি কিন্তু প্রমাণ করে দিয়েছে। অর্থাৎ একজন মানুষ অসুস্থ হলে তাকে তার অসুস্থতা থেকে বাড়ি থেকে তার হাসপাতাল পর্যন্ত নিয়ে আসা এবং সেই অনুযায়ী তার যে প্রয়োজনীয়তা, যেটা দ্বিতীয় ঢেউতে দেখা যাচ্ছে, যে ধরনের স্টেন্টের আমরা খবর পাচ্ছি যেটি আরো মারাত্মক বলে বলা হচ্ছে প্রথমটির তুলনায়, এবং এটি হওয়ার কথা ছিল না যে তা নয়, এরকম আভাস কিন্তু বিশেষজ্ঞরা বারবার দিয়েছেন। এটা কিন্তু মানতেই হবে যে একটা আমাদের একটু গাফিলতি আমি মনে করছি যে
সকলে হয়তো একমত হবেন না আমার সঙ্গে, কিন্তু আমি মনে করি যে এই বিষয়ে আর একটু সতর্ক থাকা উচিত ছিল, যে সতর্কতাটা দেখানো হয়নি। এবং এই সতর্কতাটা যদি সরকারের থেকে না দেখানো হয়, একইভাবে কিন্তু আমি বলবো মানুষের পক্ষ থেকেও দেখানো হয়নি। জি, কারণ একটা সেটা আমাদের দেশেও বিষয়টা আলোচনা হচ্ছে। স্বাস্থ্যবিধি আমরাও সেভাবে মানছিলাম না, আমাদের এখানেও সংক্রমণটা বেড়ে গিয়েছিল, যদিও লকডাউন দিয়ে এখন পরিস্থিতি কিছুটা সহনীয়, কিন্তু আশঙ্কা তো আছেই। মানে আমরা এর ভেতরে গণমাধ্যমে দেখছি যে নির্বাচন হচ্ছে পশ্চিমবঙ্গে, আবার সেই সঙ্গে মৃত্যু এবং সংক্রমণও সেখানে বাড়ছে। মানে পরিস্থিতি কি? আরেকটা বিষয় হচ্ছে যে এটাকে মানে এই যে এখনকার যে ভ্যারিয়েন্ট, ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট, এটাকে বেঙ্গল ভ্যারিয়েন্ট বলা হচ্ছে কেন? এটা তো আসলে মহারাষ্ট্র বা অন্য জায়গায়ও ছড়িয়েছে বেশি, সেই জায়গা না, থেকে। আমার মনে হয় এটাকে বেঙ্গল ভেরিয়েন্ট বলে আলোচনা না করাই ভালো। এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে। অর্থাৎ ধরুন বহু ভারতীয় বাঙালি এবং যারা বাংলাদেশি বাঙালি, তারা বিদেশে কাজ করেন এবং কাজ করতে যান, এই বেঙ্গল ভেরিয়েন্ট বললে কিন্তু ক্রমাগত প্রচার করলে তাদের জীবনের ক্ষেত্রে, জীবিকার ক্ষেত্রে একটা অসুবিধা দেখা যাচ্ছে। কিভাবে নামটা প্রচারিত হয়েছে আমি বলতে পারবো না। সুনামি বা কোনো ঝড়, কোনো সাইক্লোন হলে যেমন নামকরণ দেওয়া হয়, এরকম একটা ভ্যারিয়েন্টের নাম, কিন্তু এটা ভারতে কিন্তু খুব বেশি এই নামটি কিন্তু পরিচিত নয়। এটা সামান্য একটি দুটি সংবাদ মাধ্যমে বেরিয়েছিল, কিন্তু এটা বাংলাদেশের গণমাধ্যমে বেশি আলোচিত হচ্ছে বলে আমার মনে হয়েছে। কিন্তু আমার মনে হয় এটা আলোচনাটা এড়িয়ে যাওয়াটা সবচেয়ে ভালো। অন্য কারণে যেটা কিন্তু বড় বিপদ আরো ডেকে আনবে করোনার থেকে, জি, যে এবার কোনো বাঙালি হলেই তাদের প্রবেশ করা নিষিদ্ধ হয়ে যাবে বিভিন্ন দেশে। এটা ভেবে রাখার দরকার আছে। মানে এই দ্বিতীয়ত, পশ্চিমবঙ্গের কথা যেটা আপনি বললেন, এটা নিঃসন্দেহে নির্বাচনী যে জনসভাগুলি ঘটেছে এবং দীর্ঘ ৮ পর্যায়ে ধরে যে নির্বাচন, এবং তাতে ধাপে 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 আজকে একটি হিসাবেই আমি দেখছিলাম কিভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে নির্বাচন যত এগিয়েছে। ফলে এটা তো বহু মানুষ জমায়েত হয়েছেন, রাজনৈতিক দলগুলির মধ্যে একটা তীব্র প্রতিযোগিতা দেখা দিয়েছে। তারা মনে করেছেন বেশি সংখ্যক মানুষকে আনা দরকার, কিন্তু এর ফল কিন্তু আমার মনে হয় পশ্চিমবঙ্গে কিন্তু করোনার আক্রান্তের সংখ্যা অনেক বাড়ছে, এটা ঊর্ধ্বমুখী এবং আরো বাড়বে বলেই মনে হয়। আচ্ছা, মানে তাহলে আমরা এটা বেঙ্গল ভ্যারিয়েন্ট হিসেবে মানে আলোচনা যে সংবাদ মাধ্যমে দু একটাতে আসছে, এটাকে আসলে কি ভ্যারিয়েন্ট হিসেবে ইন্ডিয়াতে বলা হচ্ছে বা বহির্বিশ্বে? এটাকে তো বিদেশি, এখন পশ্চিমী সংবাদ মাধ্যম এটাকে ইন্ডিয়ান ভেরিয়েন্ট বলছে। আচ্ছা, ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট। ইন্ডিয়ান ভেরিয়েন্ট, বেঙ্গল ভেরিয়েন্ট কেউ বলছেন না, জি। ইন্ডিয়ান ভেরিয়েন্ট বলছেন। এবং তার একটা বৈশিষ্ট্য যেটা হচ্ছে যে খুব দ্রুত 3 দিনের মধ্যে লক্ষণ স্পষ্ট হয়, ফুসফুস সরাসরি আক্রান্ত হয় এবং ফলে অক্সিজেনের মাত্রা শরীরে কমে যায়, যে কারণে অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজন হয়। জি, এই কারণে বলা হচ্ছে এখন ডবল মাস্ক ব্যবহার করতে, একটা মাস্ক নয়, দুটো মাস্ক যারা ব্যবহার করছেন দেখা গেছে তারা কম আক্রান্ত হয়েছে। হ্যাঁ, এখন তো বাড়িতে থেকেও তো মাস্ক ব্যবহার করার কথা বলা হয়েছে, যে বাড়িতে যদি কেউ আক্রান্ত রোগী থাকেন তাহলে অবশ্যই বাকিরা যেন মাস্ক ব্যবহার করেন। জি, ডাক্তার আবু। রোগ দ্রুত কিন্তু সংক্রমণ করবে, পরিবারের সকলে আক্রান্ত হবে। জি, ডাক্তার আবু জামাল ফয়সাল। হ্যাঁ, আমাদের লকডাউন বেড়েছে আরো 7 দিন, সংক্রমণ কমে আসছে, হাসপাতালে রোগী কমছে, মানে কিন্তু সংখ্যা কি কমছে? মানে অক্সিজেন সংকট যেটা ভারতে যে পরিস্থিতি তৈরি করলো, যে ভয়াবহতা আমরা দেখছি, আমরা আসলে কিভাবে তৈরি হব? আমাদের কিন্তু এই সংখ্যা যেটা কমছে, মৃত্যুর সংখ্যা এবং সংক্রমণের সংখ্যা, এতে করে আপ্লুত হওয়ার কোনোই কারণ নাই। কেননা এই ভাইরাসটা, মানে কোভিড-19 ভাইরাস যে কোনো ভেরিয়েন্টই হোক, এটার গতিবিধি কিন্তু আগাম বলা কিন্তু খুব মুশকিল। আগাম যদি আমরা বলতে পারতাম তাহলে কিন্তু আজকে ইন্ডিয়াতে এই অবস্থা হতো না এবং আমাদেরও এই অবস্থা হতো না। আমরা এটাকে সবসময় ধরে নিতে হবে যে কোনো সময় আবার আঘাত হানতে পারে। তো সেই জন্য আমাদের ওই প্রস্তুতিগুলো থাকতেই হবে, যেটা নাকি কিছুক্ষণ আগে গৌতম বাবু বলছিলেন, যে এই ভেরিয়েন্টে যেটা নাকি খুব বেশি প্রয়োজন, যে খুব সংক্রমণটা তাড়াতাড়ি হয়, মানুষকে এফেক্ট করে এবং লাংসকে বেশি করে এফেক্ট করে, এবং লাংসকে এফেক্ট করলেই আপনার অক্সিজেনের প্রয়োজন পড়ে। এবং সেই জন্যই অক্সিজেন যাতে হাতের কাছে থাকে এবং পর্যাপ্ত পরিমাণে, সেইটার ব্যবস্থা আমাদেরকে করতেই হবে। আমাদের সরকার এদিকে খুবই সচেষ্ট এবং সবভাবেই যত বড় বড় হাসপাতাল আছে, যতগুলো হাসপাতাল আছে কোভিড যেগুলো যেখানে নাকি চিকিৎসা হচ্ছে, সবখানেই কিন্তু আমাদের সরকার খুবই তীক্ষ্ণ নজর রাখতেছেন যে কিভাবে অক্সিজেনের যেন অপর্যাপ্ততা, মানে অক্সিজেন যেন কোনোভাবেই স্বল্পতা দেখা না দেয়। তো এর পাশাপাশি কিন্তু
এই যে আমাদের লকডাউন যে বাড়ানো হইলো, এটাতে কিন্তু অ্যাটলিস্ট একটা বোঝা যাচ্ছে যে লং ডিস্টেন্সের মানুষের ট্রাভেলটা যেহেতু মানে কাট ডাউন করা হয়েছে, এতে করে হয়তো কিছুটা এফেক্ট হয়েছে। মানে দূরপাল্লার পরিবহন যাচ্ছে না, এবং দূরপাল্লা মানে এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে যাচ্ছে না, এতে করে মানুষের মানে যেহেতু মানুষ চলাচলটা কমছে, সঙ্গে অফিস বন্ধ আছে, সেখানেও মানুষের জি আমাদের কলকারখানাতে তারা কিন্তু অ্যাটলিস্ট গার্মেন্ট ফ্যাক্টরিতে কিছুদিন আগেও একটা দেখাচ্ছিল এক ইয়েতে, যে ওরা কিন্তু সব স্বাস্থ্যবিধি খুব কড়াকড়ি ভাবেই মানছে। তো যার ফলে হচ্ছে কি ওইখানে কিন্তু সংক্রমণ নাই বললেই চলে। তো আমরা যদি ওই মাস্ক পরি এবং যদি আমাদের স্বাস্থ্যবিধি গুলাকে যদি পালন করি, তাহলেই কিন্তু আমরা এই যে এখন যে আজকে যতটুক যে কয়জন আমাদের প্রাণ দিলেন এবং তার কয়জন সংক্রমিত হলেন, আমরা আশা করি যে যদি ওই মৌলিক স্বাস্থ্যবিধি গুলা যদি পালন করি আমরা সবাই, তাহলে পরে কিন্তু এই সংক্রমণটা আমরা কন্ট্রোলে আনতে পারবো, আবার সে আগের মতন অবস্থায় যাব। কিন্তু ওই যে মৌলিক যে ব্যাপারগুলো, মাস্ক পরা, হাত ধোয়া, মানে ভিড়ের মধ্যে না যাওয়া, আমরা সোশ্যাল ডিস্টেন্সিং পালন করতে পারবো না, কিন্তু ভিড়ের মধ্যে না যাই। ভিড়ের মধ্যে গেলেই তো সেই মানে সব জটলার মধ্যে তো কেউ মাস্ক পরে আছে, কেউ মাস্ক পরে নাই, তো তখনই তো সংক্রমণটা হওয়ার সম্ভাবনা আছে। তো যাই হোক, আজকে আমাদের এটা বুঝতে হবে যে নতুন ভেরিয়েন্ট আসছে, এবং নতুন ভেরিয়েন্ট এখন বাংলাদেশেও কিন্তু তৈরি হচ্ছে হয়তোবা, কারণ মিউটেশন তো সবখানেই চলছে। এই ভাইরাসের যে ধর্ম, সে তার ধরন বদলায়, এবং ধরন বদলায় সে নতুন ধরন ধারণ করে, এবং সেই নতুন ধরনটা কতটুক মারাত্মক এবং কতটুক সে সংক্রমিত করতে পারে, কতটুক তেজস্বী, এটা তো বলা আগে থেকে খুবই মুশকিল। এই তো আমাদের বাংলাদেশে তো কয়েকদিন আগে আমরা শুনলাম যে নাইজেরিয়ান ভেরিয়েন্ট পাওয়া গেছে। এখন কোথায় নাইজেরিয়ার কোথায় বাংলাদেশ, তো সেখান থেকেও যদি এখানে আসতে পারে, তো যে কোনো সময় যেখান থেকে হোক, যে কোনো জায়গা থেকে বা নতুন ভ্যারিয়েন্টও তৈরি হতে পারে। সেটা দুর্বলও হতে পারে, আবার সেটা তার দুর্বল জায়গা থেকে আবার শক্তি নিয়ে তৈরি হতে পারে। নতুন। সুতরাং সাবধান থাকার কোনো বিকল্প নেই এবং প্রস্তুত থাকতে হবে তার জন্য। ডাক্তার আবু জামিল ফয়সাল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য, এবং গৌতম লাহিড়ী, আপনাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য আজকে।